সম্মানিত দর্শক, আমন্ত্রণ মেট্রোসেম টু দ্য পয়েন্টে আছি আমি তারিকুল ইসলাম মাসুম আপনাদের সাথে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু আজকের অনুষ্ঠান। আলোচনা করব ছাত্র রাজনীতির ডান বাম নিয়ে। আমার ডানে উপস্থিত আছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার বামে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নুসরাত তাবাসসুম, আপনাকে স্বাগত। বলছিলাম ছাত্র রাজনীতির ডান বাম নিয়ে কথা বলবো। ছাত্র রাজনীতি, বড়দের রাজনীতিও আসবে। ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, যারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তারা একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। রাজনৈতিক দলের কে প্রধান হবেন, কে দ্বিতীয় প্রধান হবেন বা তৃতীয় প্রধান হবেন, এই নিয়ে আলোচনা আছে। নুসরাত তাবাসসুম, আপনার কাছ থেকে শুনতে চাই, রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্যে কতদূর অগ্রগতি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? ছাত্রদের রাজনৈতিক দল আসবে এটা নিয়ে আপনারা অবশ্যই জানবেন যে আমরা জনমত সমীক্ষা শুরু করেছি বলতে ইতিমধ্যে অ্যাকচুয়ালি 90% কাজ হয়ে গিয়েছে। আমরা জনগণের কাছ থেকে তাদের মতামতগুলো নিচ্ছি এবং দেখুন, সত্যি কথা বলতে রাজনৈতিক দল গঠনের কাজ, তার থেকে বড় কথা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা যেটা বলি, সেটা শুরু তো জুলাইয়ের আন্দোলন দিয়েই হয়ে গিয়েছে। তার মাধ্যমেই কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের এই আই হেট পলিটিক্স জেনারেশন থেকে বের হয়ে এসে এই ছেলেমেয়েগুলোর, আমাদের বয়সী যারা আছে, আমাদের থেকে কিছু সিনিয়র কিছু জুনিয়র, এদের সবার যে রাজনৈতিক সচেতনতা বা রাজনৈতিক পথ চলা, রাজনৈতিকভাবে শুরু হওয়ার যে ব্যাপারটা, শুধুমাত্র লেখালেখি বা সমালোচনার বাইরে গিয়ে, এটা তো জুলাই থেকেই শুরু হয়ে যাওয়া। তো আমি মনে করি যে, এবং আপনারাও তো ইতিমধ্যে দেখেছেন, ঘোষণাও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আসছে, আমরা হয়তো এই মাসের শেষের দিকেই নতুন দলের ঘোষণা চলে আসবে। শেষও কিন্তু কাছাকাছি চলে এসেছে, আমরাও কাছাকাছি। কবে নাগাদ হতে পারে? ওই শেষ সপ্তাহে। আসবো আপনার কাছে। ববি হাজ্জাজ, নতুন একটি রাজনৈতিক দল আসছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তাদের নেতৃত্বে। সেই রাজনৈতিক দলের আশা, এবং আপনি একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন। জি জি, আরও অনেকগুলো রাজনৈতিক দল আছে। একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন হিসেবে এই দলটিকে কেমন দেখছেন, কিভাবে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সকলকে সালাম এবং শুভেচ্ছা। প্রথমত, যে কোনো নতুন উদ্যোগ ভালো একটা উদ্যোগ, সেটাকে নিশ্চয়ই সাধুবাদ জানাবো এবং জানাই। গত বছর বোধহয় সেপ্টেম্বর অক্টোবরের থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপর যখন জাতীয় নাগরিক কমিটি আসলো, তারা জানিয়েছেন যে তারা নতুন রাজনৈতিক দল করবেন। তো এটা আসলে একেবারেই নতুন খবর না, আমরা জানি করবেন এবং তখন থেকেই সাধুবাদ জানাচ্ছি। এই মাসের শেষে অফিশিয়ালি ওনারা অ্যানাউন্স করবেন। সো আলহামদুলিল্লাহ, তাদের অ্যানাউন্সমেন্টটা যেন ভালোভাবে যায় এবং অ্যানাউন্সমেন্টের পর তারা কার্যক্রম যেন ভালোভাবে করেন এবং করতে পারেন, সেটার জন্য দোয়া রাখবো। একই সাথে আশা রাখবো যে তারা গণতান্ত্রিক পথ চলায়, যেভাবে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল জনগণের সাথে সম্পৃক্ততার জন্য কাজ করে, জনগণের কোনো দাবি আদায় নিয়ে সেগুলো নিয়ে কাজ করে, এবং নিশ্চয়ই নির্বাচন নিয়ে তো কাজ করবেই, কারণ রাজনৈতিক দল মানেই কিন্তু নির্বাচনে যাওয়ার একটা প্রচেষ্টা, বা নির্বাচনে যাওয়ার প্রচেষ্টা না, নির্বাচন জেতার একটা প্রচেষ্টা। সো সেই জিনিসগুলো তারা ভালোভাবে করবেন এবং তারা হয়তো নতুন মাত্রা যোগ করবেন। তরুণরা, মানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখানে সবাই বোধহয় অনূর্ধ্ব 30, আমি ধরে নিচ্ছি আর কি, হতেই পারে বেশ কিছুজন, বাট আমি বলছি বড় সংখ্যা হয়তো অনূর্ধ্ব 30। তো এটা এই বয়সে মনে করেন আমরা গত অনেক বছর ধরে সেই 70-এর জেনারেশনের টোটাল কন্ট্রোল, রাজনৈতিক অঙ্গনের কমপ্লিট কন্ট্রোল দেখে এসেছি। সো 70-এ তারা তরুণ ছিল, 80-তেও ঠিক আছে, 90-তেও ঠিক আছে, কিন্তু 2024-25-এ এসেও তাদের তো এখানে একটা ম্যাসিভ শিফট ইন জেনারেশন হবে। তো মানে কিছুদিন আগ পর্যন্ত যারা দায়িত্বে ছিলেন সরকার পরিচালনায়, সো ওই হিসাবে আর কি রাজনৈতিক অঙ্গনগুলোকে কন্ট্রোল করছিলেন, তারা আমাদেরও অনেক মুরব্বী, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তাদের অনেক মুরব্বী, আমাদের অনেক মুরব্বীরা ছিলেন। সো এখন মানে মনে করেন দুইটা ডিফারেন্ট জেনারেশন, যারা হয়তো এর আগে রাজনৈতিক কর্মকাণ্ডের নেতৃত্ব যত জায়গায় দিয়েছে, তাদের নেতৃত্ব বড় প্রভাব ফেলতে পারেনি, কারণ সামনের দাগে
আরেকটা জেনারেশন ছিল, এবং আমি বয়স হিসেবে জেনারেশন বলছি। এখন এই নতুন মাত্রাটা যোগ হবে। সো আমি সাধুবাদ জানি এই নতুন মাত্রাটা ইনশাআল্লাহ, এবং যদি সবাই মিলে একসাথে কাজ করা যায়, মানে তারুণ্যদীপ্ত একটা দল, সাথে এগেন নট যে অন্য দলেও তারুণ্য নেই, সব অনেক দলেরই ছাত্র সংগঠন আছে, যুব সংগঠন আছে, এবং দলের অংশ আমি মনে করি আমার দলেও অনেক তরুণরা আছেন। সো এই যে এই তারুণ্যের দল প্লাস আরও বেশি তরুণ, কারণ নেতৃত্বে যারা আছেন তারাই মানে একদম প্রিমিয়ার নেতৃত্বে যারা থাকবেন এই নতুন দলটা, তারাও একদম অনূর্ধ্ব 30, খুব অল্প বয়স। সো তারা হয়তো ওই জায়গা থেকে অনেক নতুন মাত্রা যোগ করতে পারবেন, সেটাতে আমি অনেক আশাবাদী। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের মধ্য থেকেই একটি জাতীয় নাগরিক কমিটি হয়েছে। বেশিরভাগই তারা জাতীয় নাগরিক কমিটির মধ্যে আছেন। একই অফিসে, একই বিল্ডিংয়ে দুইটা অফিস করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যারা ছাত্র আছেন, কারো কারো ছাত্রত্ব ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তাহলেই হয়তো তারা রাজনৈতিক দলে যাচ্ছেন। তাদের আর একটা ছাত্র সংগঠনের ঘোষণার কথা শুনেছি। এই ছাত্র সংগঠন বলেছে কারো লেজুর বৃত্তি করবে না। তাহলে কি যে রাজনৈতিক দলটি হতে যাচ্ছে তার সাথে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকে যে আরেকটি রাজনৈতিক ছাত্রদের সংগঠন হতে যাচ্ছে তাদের সাথে সম্পর্ক থাকবে না? লেজুর ভিত্তিক না হওয়ার মানে তো সেটাই। দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ব্যানারটা জুলাইয়ের শুরু থেকে এই আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছে, এবং এই আন্দোলনটা যখন শুরু হয়েছিল তখনও এটার রাজনৈতিক দল হওয়া আর একটি ব্যানারের রাজনৈতিক ভূমিকা পালন করা দুটোর মধ্যে তফাৎ আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা আন্দোলনের ব্যানার, এবং এই ব্যানার জুলাই নিয়ে ছিল, জুলাই নিয়ে আছে, জুলাই নিয়ে থাকবে। এই আন্দোলনের মধ্যে জুলাই মাসে এমন অনেকে এই আন্দোলনে এসেছিল যারা এর আগে কখনোই কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না, এবং সামনের দিনে তারা রাজনীতি করতে চায় না। কিন্তু তাহলে কি তাদের বাংলাদেশে তাদের কথা বলার কোনো জায়গা থাকবে না? অন্য রাজনৈতিক বা ছাত্র সংগঠনের সদস্যরাও তো এসেছিলেন। হ্যাঁ, সেটাই আমি বলছি যে এমন অনেকে ছিল যারা কখনোই রাজনীতির সাথে ছিল না এবং সামনেও থাকতে চায় না, তাদের তো একটু কথা বলার জায়গায় প্রয়োজন। আবার ওই যে আপনি যেটা বললেন, অনেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, এমনকি লাস্টের দিকে তো জনতাও আমাদের সাথে এসে যোগ দিলেন, তখন সরাসরি রাজনৈতিক দলের মানুষজনও আমাদের সাথে আন্দোলন করেছে, সবাই এই ব্যানারটাকে মেনে আন্দোলন করেছে। তো এই ব্যানারটা আসলে কখনোই, যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটা রাজনৈতিক হয়ে যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে রাজনৈতিক দল আসে, তাহলে তো আসলে এটা মানে ওই চেতনার পরিপন্থী। তার মানে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ব্যানার, এই ব্যানার থাকছেই, নতুন সংগঠন হচ্ছে, নতুন রাজনৈতিক দলও হচ্ছে, কিন্তু এই ব্যানার থাকছে। আবার এই রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের কথা শুনছি, একটা জাতীয় নাগরিক কমিটি করা হয়েছে, সেই জাতীয় নাগরিক কমিটির যারা সদস্য আছেন তারাও রাজনৈতিক দলে থাকছেন। জাতীয় নাগরিক কমিটিও কি থাকছে? মানে একই সাথে চারটা সংগঠন মার্চ করবে? সত্যি কথা বলতে অবশ্যই নতুন আজকে যদি কেউ কোনো একটি দল থেকে আরও একটি দলে যেতে চায়, একটি ব্যানার থেকে আরেকটি ব্যানারে যেতে চায়, তো অবশ্যই পূর্ববর্তী ব্যানার তাকে ছেড়েই যেতে হবে, এটাই নিয়ম। কিন্তু তার মানে এই না যে ব্যানার ধ্বংস হয়ে যাবে। এবং আপনারা জানেন কি না, অবশ্য জানারই কথা, আপনারা নিউজ করেন, জুলাই আন্দোলনের পর থেকে কিন্তু এমন অনেক ফাউন্ডেশন হয়েছে, অনেক ব্যানার তৈরি হয়েছে, হয়তো অনেকগুলো রাজনৈতিক দলও আমরা আগামী 10 বছরে হয়তো আমরা আরও অনেকগুলো রাজনৈতিক দল তৈরি হতে দেখতে পারি। কারণ আমরা জনগণের নাগরিক চর্চা, নাগরিক অধিকারের চর্চা, গণতান্ত্রিক চর্চাটাই চাই। আপনিও চাইলে একটি রাজনৈতিক দল তৈরি করতে পারেন। জি, আমি একটু ভিন্ন বিষয়ে যেতে চাই। খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে একটা মারামারির ঘটনা ঘটেছে ছাত্র দলের সাথে। সাধারণ ছাত্র বলা হচ্ছে, কখনো বৈষম্য বিরোধী ছাত্র বলা হচ্ছে, ছাত্র শিবিরের নামও কখনো কখনো কেউ কেউ বলা হচ্ছে। এখানে এক দল আরেক দলকে দোষারোপ করছে যে ছাত্রলীগের মতো করলে ছাত্রলীগের মতো হয়ে যেতে হবে। এই অবস্থার মধ্যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান, দেখুন কুয়েটে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে এটা খুবই স্পষ্ট যে ঘটনা যেটাই হয়ে থাকুক সেখানে রক্তারক্তি কাণ্ড হয়েছে। এবং আমি বিশ্বাস করি যে রাজনৈতিকভাবে দোষারোপের থেকেও বাংলাদেশে বর্তমানে যেটা জরুরি সেটা হচ্ছে বিচার। আপনি একজনের মাথা ফাটিয়েছেন, আপনি কে বা কেন মাথা ফাটিয়েছেন, তার থেকে জরুরি হচ্ছে আপনি
ফৌজদারি অপরাধ করেছেন, আপনার শাস্তি হওয়া প্রয়োজন। তো আর এইটাতে মানে দেখুন, কুয়েটের পরিস্থিতি আর কুয়েটে উপস্থিত না থাকলে বলাটা মুশকিল। একটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা যদি চায় যে আমাদের ক্যাম্পাসে কোনো রাজনৈতিক মুভমেন্ট হবে না, এটা যদি ক্যাম্পাসের শিক্ষার্থীরা চায়, তাহলে সেই ক্যাম্পাসে রাজনৈতিক মুভমেন্ট হওয়াটা তাদের প্রতি অন্যায়। রাজনৈতিক মুভমেন্ট ছাড়া কোনো ছাত্র সংঘ বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে? যদি কুয়েট দাবি করে আমরা ছাত্র সংগঠন চাই না, রাজনীতি চাই না, তাহলে তাদের থাকতে হবে। বুয়েট কি চলছে না? তার মধ্যে রাজনীতি নাই? রাজনীতি নাই কি আছে, এটা তো মনে করেন যে গোয়েন্দা সংস্থার কাজ, তারা খুঁজে হয়তো বের করতে পারে। রাজনৈতিকভাবে বিশ্বাসী, আমি একটি রাজনীতিতে বিশ্বাস করি, আমি একটি রাজনৈতিক দলের প্রতি নিবেদিত প্রাণ, তার মানে এই না যে আমি আমার ক্যাম্পাসে, আমার হলে, আমার বেডমেটদের সাথে, আমার রুমমেটদের সাথে, আমার ডিপার্টমেন্টে আমার বন্ধু বান্ধবদের সাথে আমি সেই মত তাদের প্রতি চাপিয়ে দিতে চাইবো, যদি তারা না চায়। যদি চায় তাহলে তো ব্যাপারটা আলাদা। ধন্যবাদ। ববি হাজ্জাজ, কুয়েট মানে যারা একসাথে আন্দোলন করে এই জুলাই আন্দোলন সফল করেছে, তাদের মধ্যেই এখন বিচ্ছিন্নতা দেখা যাচ্ছে, একে অপরকে দোষারোপ করছে। খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ভিসি 19 ঘন্টা অবরুদ্ধ অবস্থার মধ্যে ছিলেন, এবং বিশ্ববিদ্যালয়গুলো আবার উত্তপ্ত হওয়ার দিকে যাচ্ছে, একে অপরকে দোষারোপ করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে শিক্ষার যেই জায়গায় যাওয়া দরকার, মূলত তাদের শিক্ষা, সেই শিক্ষার দিকে যেতে পারছে না কেন? প্রথমত আপনি যদি কুয়েটের ঘটনাটা দিয়ে শুরু করলেন, কুয়েটের ঘটনার সম্বন্ধে আমার অ্যাবসলিউট ক্লিয়ার নলেজ নেই। আমি যতটুকু হেডলাইন্স থেকে দেখেছি ততটুকুই জানি, এবং হেডলাইন্সগুলো কিছু দূর ধোঁয়াশা আমি পেয়েছি, তো আমি পরিষ্কার বলতে পারছি না। তবে আমি হেডলাইন্সে যতটুকু দেখেছি, ছাত্র দল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, 3টা সংগঠন এটার সাথে সম্পৃক্ত ছিল। দোষকার কি আমি আসলে কিছুই জানি না, কিন্তু ওই যে আমার সহ-আলোচক যে কথাটা বললেন, যেখানে রক্তপাত ঘটেছে, এই ঘটনাগুলো আমি হেডলাইন্সে দেখেছি। দেখেন, ছাত্র রাজনীতি এইটা প্রত্যেকটা ক্যাম্পাসের অধিকার। সো ক্যাম্পাসের ছাত্ররাও বলতে পারবে না ছাত্র রাজনীতি হইতে পারবে না, অ্যাকচুয়ালি পারবে না। কিন্তু এই ছাত্র রাজনীতিটা ক্যাম্পাস বান্ধব হতে হবে। মানে ছাত্র রাজনীতিটা, মনে করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাধ্যমে, নট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবে যে রাজশাহীর মেয়র কে হবে বা রাজশাহীর এমপি কে হবে। এই ঘটনাগুলো সম্পৃক্ত। আমি ভিন্ন একটা অ্যাঙ্গেল থেকে আসছি। আমি এগেন বহুকাল আগে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আজ থেকে 30 বছর আগে, কিন্তু যখন পড়াশোনা করেছি দেশের বাইরে করেছি, বেশ স্বনামধন্য কিছু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। সেই জায়গাগুলোতে অতপ্রুতভাবে ছাত্র রাজনীতি ছিল। আমি নিজেও কিছু দূর ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম ওই জায়গাগুলোতেও। এবং ছাত্র রাজনীতি, আমি সেখান থেকে যে সৌভাগ্য হয়েছে আমার দেখবার, যে বিশ্বের যত বড় নামকরা বিশ্ববিদ্যালয় আছে সব জায়গায় খুব গভীরভাবে ছাত্র রাজনীতি আছে। পয়েন্টটা হলো, ওখানকার ছাত্র রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই যে ওইখানে কে এমপি হবে বা সেনেটর হবে বা কি হবে, এবং সেটা নিয়ে মারামারি মাসল বাহিনী হিসাবে ছাত্র রাজনীতিতে যারা সম্পৃক্ত তাদেরকে ব্যবহার করা হবে। সো সেই একইভাবে বুয়েটে যখন আবরার ফাহাদের মর্মান্তিক হত্যাকাণ্ডর পর যখন আলোচনা শুরু হলো যে ছাত্র রাজনীতি বাতিল করতে হবে, তখনও কিন্তু আমি একই কথা বলেছিলাম যে বুয়েটের ছাত্র রাজনীতি বাতিল করতে হবে না, বুয়েটের ছাত্রলীগ বাতিল করতে হবে। এবং ছাত্রলীগ বাতিল করতে হবে কী হিসাবে, যে একটা অর্গানাইজেশন যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে সম্পৃক্ত থাকে, তাহলে ওই অর্গানাইজেশনটাকে নিশ্চয়ই সেটার দায়ভার নিতে হবে। তো ছাত্রলীগ অর্গানাইজেশন হিসেবে করেছে। ছাত্রলীগ একটা অর্গানাইজেশন, তারা যদি বলে যে আওয়ামী লীগের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, আমার কোনো অসুবিধা নেই, বা কেউ যদি বলে, ছাত্র দল যদি বলে বিএনপির সাথে কোনো সম্পর্ক নেই, আমরা সেম আইডিওলজিতে বিশ্বাসী, আপনি হইতেই পারেন আইডিওলজিতে বিশ্বাসী। আমার সহ-আলোচক যেমন বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা থাকবে, সেটা অন্য কোনো আইডিওলজিতে বিশ্বাসী, সেটা থাকতেই পারে আইডিওলজিতে বিশ্বাসী। প্রবলেমটা হলো যদি আপনি অন্য কারণ মাসল বাহিনী বা থাক বাহিনী হিসেবে কাজ করেন, বা আপনি ক্যাম্পাসের ভিতরে এমন কিছু করেন যেটাকে অরাজকতা হিসাবে ধরে নেওয়া যেতে পারে, যেটা ক্যাম্পাসে মানানসই না। অবভিয়াসলি রক্তপাত ক্যাম্পাসে মানানসই না, হল দখল ক্যাম্পাসে মানানসই না। তো এটা আপনি আওয়ামী লীগের নামে করেন, জামাত ইসলামের নামে করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দলের নামে করেন, বা আমার দলের নামে করেন, হোয়াট ইজ রং ইজ রং। সো সেটার জন্য আপনার খেসারত দিতে হবে। বাকি ছাত্র রাজনীতি, এটা আমি মনে করি এগেন গণতন্ত্র সৌন্দর্যটি এটা যে আমরা যে যা মনে করি সেটা আলোচনায় আনতে পারি, তবে
একটা জিনিস গণতন্ত্রে একদম স্টেবল থাকতে হবে, যে গণতান্ত্রিক অধিকারটা থাকতে হবে। তো তাহলে ছাত্র রাজনীতি সেইভাবে যদি চিন্তা করেন, তাহলে গণতান্ত্রিক অধিকারের ভিতরে পড়ে। তবে এগেন আমি আবার রিপিট করে আমি বিশ্বাস করি ছাত্র রাজনীতি ওই ক্যাম্পাস বান্ধব এবং ক্যাম্পাস ভিত্তিকই হতে হবে। এটার বাইরের কোনো ইনফ্লুয়েন্স যদি ছাত্র রাজনীতির মধ্যে আসে, মানে ওই ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ভিতরে আসে, তাহলে এফেক্টগুলো নেতিবাচক হবে, যেটা আমরা দশকের পর দশক বাংলাদেশে দেখে এসেছি। গত কয়েক দশক ধরে আমরা দেখেছি ছাত্র রাজনীতিতে যারা সম্পৃক্ত তাদেরকে কিছু রাজনৈতিক দল কিছু সময় বা অনেক সময় তাদের মাসল বাহিনী হিসেবে ব্যবহার করেছে। কোথাও নির্বাচনের জন্য, কোথাও এমনি মারামারির জন্য, কোথাও রক্কাটা বাহিনী, যেই নামেই আপনি আনেন না কেন, এইভাবে তারা ব্যবহার করেছে। এই জিনিসটা থেকে আমাদের দূরে সরে আসতে হবে। কিন্তু এইটার জন্য ছাত্র রাজনীতি বাতিল করতে হবে তা না। মানে আওয়ামী লীগের মতো দল হতে পারে, এর জন্য রাজনৈতিক দল বাতিল করতে হবে বা এর জন্য দেশের গণতন্ত্র বাতিল করে দিতে হবে, এইটা তো হতে পারে না। সো এই এইগুলোকে পানিশ করতে হবে। জি, ধন্যবাদ। তাবাসসুম, যে রাজনৈতিক দলটি আসছে তার নাম কি? ঘোষণার দিন জানবে জনগণ। মানে এত সিক্রেট থাকবে? দেখুন, সিক্রেটের কোনো বিষয় না, যেটা ঘোষণা করার বিষয় সেটা তো ঘোষণার আগে বলে দিলে আর ঘোষণা হলো না। সেটা ঠিক আছে, কিন্তু একটা রাজনৈতিক দল হবে, রাজনৈতিক দল হচ্ছে, আমরা জানছি, মানুষের আগ্রহ আছে, কি নাম হতে পারে, কতগুলো নামের মধ্যে বললে একটা টিক দিবেন? না, কারণ যেটা ঘোষণার বিষয় সেটা ঘোষণাই হতে হয়। 6 তারিখের বদলে 5 তারিখেই লং মার্চ হবে, এটা তার আগেই জানাতে হয়েছে। 10 দিন আগে জানালে আর করা যেত না। আচ্ছা, কারা থাকছেন নেতৃত্বে? সেম অ্যান্সার। আপনি থাকছেন? আমার থেকে অনেক যোগ্য মানুষ আসছে নতুন দলে, এবং অবশ্যই আমি আশা রাখি যে আমি আমার যোগ্যতা অনুযায়ী কোনো একটা জায়গায় থাকব। প্রত্যেক যোগ্য মানুষ তার যোগ্য জায়গাটা পাবে, এটাই তো কাম্য না? কামনা তো অবশ্যই তাই, কিন্তু আপনারও তো আশা থাকতে হবে। বা আপনি বলতে শুধু আপনি না, যারা যারা আসবেন। গোছগাছ কত দূর? মাসের শেষে ঘোষণা দেওয়ার মতো। আচ্ছা, ধন্যবাদ। আসলে ঘোষণা হলেই আমরা জানতে পারবো। ববিবাজ, আপনি কি একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে, চেয়ারপারসন হিসেবে জানেন এই যে সম্ভাব্য কি নাম হতে পারে রাজনৈতিক দল? তাদের নাম আমি কিভাবে জানবো? আমি তো আর তাদের নামকরণ করছি না। তবে আমি আশাবাদী তারা সুন্দর কোনো একটা নাম পছন্দ করবেন, যেটা আমাদের কাছেও শুনতে খুব ভালো শোনাবে। কারণ এগেন যেটা বললাম, যে তারুণ্যে দীপ্ত, তাদের অভিজ্ঞতা ভিন্ন, তারা জীবনকে ভিন্নভাবে দেখেছে। তারা জন্ম হয়েছে ইন্টারনেট যুগে, তাদের জীবনে শুরু হয়েছে হয়তো একটা ট্যাব বা একটা মোবাইল ফোন বাবা মা ধরিয়ে দিয়েছে। আমি এগেন সত্যি কথা বলছি, আমি যখন প্রথম বিশ্ববিদ্যালয়ে যাই, আমরা এগেন লেজি ছিলাম, বেশি লিখতাম না, বাট বন্ধু বান্ধবদের চিঠি লিখে ডাকযোগে পাঠাতে হতো। উনারা যখন প্লে গ্রুপে পড়েন, উনারা তখন হয়তো ওই নতুন বন্ধু বানিয়েছেন। ছোট না, তবে আমাদের দলে এরকম মানুষজন অবশ্যই আসতেছে। ডিপেন্ড করে, মানে ওই আপনাদের এই গেমগুলো যেহেতু চলে এসেছে আপনার লেট 90s-এ, সো আপনি যদি অনূর্ধ্ব 30 হয়ে থাকেন তাহলে আপনার সময় আপনি হয়তো খেলেননি, কিন্তু আপনার সময় এই গেমসগুলো ছিল। সো যেটা বলছিলাম, সো তারা ওই আঙ্গিকে চিন্তা করবেন। তাদের জীবনে শুরুই হচ্ছে বিশ্বের অনেক কিছু দেখতে দেখতে, সেটা ইউটিউবের মাধ্যমে বলেন বা সোশ্যাল মিডিয়া যেটার মাধ্যমে বলেন, বিশ্বের অনেক কিছু দেখতে দেখতে। সো তাদের মস্তিষ্ক ক্যাপাসিটিটাও তৈরি হয়েছে ওইভাবে, আমাদের মতো করে না, যেটা আমরা ইমিডিয়েট পাস জেনারেশন, মানে আই থিঙ্ক আমাদের হতেই পারে, আমি আপনি একই হতে পারে, বাট আমাদের জেনারেশনটা হতে পারে লাস্ট ছিল যারা আর কি ইন্টারনেটের বাইরে বড় হয়েছে, এবং মানে অনেক বয়স হয়ে যাওয়ার পর ইন্টারনেট আসছে, হয়তো অফিসিয়াল মানে প্রফেশনাল চাকরি বাকরিতে ঢোকার পর মোবাইল ফোন আসছে। হ্যাঁ, তো ওইটার একটা এই যে আপনার কি বলে চিন্তাধারার যে পার্থক্যটা, এটা অনেক বিশাল। আমি আমার বাচ্চাদের দিয়ে দেখি, হয়তো আপনিও আপনার বাচ্চাদের দিয়ে দেখেন। সো এই জিনিসটা নতুন মাত্রা সব জায়গায় অ্যাড করবে। সো এই যে তরুণরা যারা আসছে, আমি বিশ্বাস করি তাদের সব কিছুর ভিতরে তারা নতুন একটা মাত্রা নিয়ে আসবে। হ্যাঁ, তাদের অভিজ্ঞতার একটা অভাব থাকবে, কিন্তু সেটা সময়ের সাথে সাথে কাজের সাথে সাথে চলে আসবে। আর ওই নতুন মাত্রাটা, এটা আমার মনে হয় নতুন অনেক কিছু দেবার আশা আমাদেরকে দিতে পারে। রাজনৈতিক দল হলে নির্বাচন তো হবেই। নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো কথা বলছে। আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সন্দেহ হচ্ছে সরকার আদৌ নির্বাচন দেবে কিনা।
যদিও এটা অন্য রাজনৈতিক দলের একজন ব্যক্তি বলছে, আপনার কাছে মানে জানতে চাওয়া। আমি প্রথম থেকে সেই অগস্ট মাস থেকে আসলে সরকারের কাছে যতবারই সরকারের আপনার পরিচালনার দায়িত্বে যারা আছেন, মানে একদম আমাদের সবচেয়ে শ্রদ্ধেয় মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টার মণ্ডলীর সাথে যারা আছেন বা তাদের সাথে সম্পৃক্ত যারা আছেন, সেই গত অগস্ট মাস থেকে যখনই তাদের সাথে বসেছি একটা প্রশ্ন আমি সবসময় করেছি যে আপনারা একটু যদি আর একটু ভালো করে জনগণের কাছে এবং আমাদের সবার কাছে পরিষ্কার করতেন আপনাদের গোলসগুলো কী, এবং তারপর একটু পরিষ্কার করতেন যে এই গোলসগুলো কীভাবে আপনারা পৌঁছাতে চান এই গোলসগুলোতে। সেখানে অটোমেটিক্যালি কিছু টাইমলাইন তখন চলে আসতো। অত্যন্ত দুঃখজনক, কিন্তু 6-7 মাস পেরিয়ে যাবার পরও যার ভিতরে একটা নতুন রাজনৈতিক দলও চলে আসছে, মানে তারাও তরুণরা যাদের অভিজ্ঞতা নেই তারাও এনাফ কাজ করার সময় পেয়েছে যে তারা পুরো নতুন একটা রাজনৈতিক দল গুছিয়ে ফেলেছে। এগেন নিশ্চয়ই তারা অনেক শ্রম দিয়েছে, অনেক কাজ করেছে, বাট সময়টা তো লাগে, ওই সময়টা তারা পেয়েছে। তাহলে এই সময়টাতে তারা রাজনৈতিক দল মানে তাহলে পর্যাপ্ত পরিমাণে একটা সময় ছিল। এই পর্যাপ্ত পরিমাণ সময়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে, এগেন অন্তর্বর্তীকালীন সরকার অনেক ভালো কাজ করেছে, অনেক কিছু করেছে, কিন্তু একটা সরকারের থেকে অনেক না, আরও আমাদের মিনিমাম যে চাহিদাটা, যে প্রত্যাশা আমাদের, সেগুলো পূরণ করাটাও সরকারের দায়িত্ব। সেই প্রত্যাশার জায়গা থেকে আমরা এখনো অনেক দূরে আছি। সো নির্বাচন এখনও সরকার পরিষ্কার করছেন না কবে দেবেন। ইতিমধ্যে শেষ যখন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় জাতির জন্য বক্তব্য রেখেছেন, উনি বলেছেন সে সম্ভাব্য ডিসেম্বর মাস। এই সম্ভাব্য ডিসেম্বর মাসও গত সপ্তাহে যখন উনি ঐক্যমত কমিশনের প্রথম মিটিংয়ে আমাদেরকে দাওয়াত জানালেন, তখনও আমি ওনাকে পরিষ্কার মানে সভার ভেতরেই ওনাকে জানিয়েছি যে এই সম্ভাব্যটা আমাদের কাছে পরিষ্কার করাটা গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য উনি বলেছেন বলে আমি বিশ্বাস রাখি যেখানে চেঞ্জ হবার জায়গা আছে, এবং চেঞ্জ হবার জায়গা যদি থাকে তাহলে যত শীঘ্রই সম্ভব একটা নির্বাচন দরকার। এটা নির্বাচন দরকার কারণ ইতিমধ্যে আমরা দেখছি যে অবকাঠামোগত উন্নয়ন যত জায়গায় দরকার এবং যে সময়ের ভিতরে করা প্রয়োজন সেগুলোতে অনেক জায়গায় আমরা ব্যর্থ হচ্ছি। এবং এগেন সব ব্যর্থতা অন্তর্বর্তীকালীন সরকারের তা না। অন্তর্বর্তীকালীন সরকার মানেই একটা টেম্পোরারি সরকার, সব ধরনের শক্তি তাদের থাকবে না। তাহলে যদি না থাকে তাহলে যাদের থাকবে সেরকম একটা ব্যবস্থায় যত তাড়াতাড়ি যত শীঘ্রই যাওয়া সম্ভব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচন তাড়াতাড়ি দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তরুণদেরও কিন্তু একটা রাজনৈতিক দল হয়ে, তরুণদের মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই সংগঠনেরও একটা রাজনৈতিক দল হয়ে যাচ্ছে, বা এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত, কারণ উনি পরিষ্কার করেছেন যে এই সংগঠন হচ্ছে না রাজনৈতিক দল, এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত এবং রাজনীতি করতে চায় তাদেরও একটা রাজনৈতিক দল হয়ে যাচ্ছে। সো রাজনৈতিক দল এনাফ আছে বাজারে এখন। আপনার শুধু নির্বাচনের প্রিপারেশন, নির্বাচন কমিশন বলেছে জুন মাসের ভিতরে তারা প্রিপেয়ার্ড থাকবে, পরিষ্কার করেছে। তাহলে নির্বাচনে আর বেশি দেরি করবার কোনো কারণ দেখছি না, কারণ রিফর্ম নিয়েও যে রিফর্মের আলোচনাগুলোতে আসা শুরু হয়েছে, এই রিফর্মের আলোচনাগুলো 1 মাসের ভিতরে ইজিলি শেষ করা যায়, কমপ্লিট করা যায়। তারপর যদি যেটা কমপ্লিট করা যায় কিন্তু আমি করছি না, এই ধরনের কাজবাজ হয়, তাহলে নির্বাচন তো দেরি হবে। আর নির্বাচন যত দেরি হবে দেখেন আমরা বারবার অর্থনৈতিকভাবে আমরা আটকে যাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী বা কাঠামোগত সব জায়গাগুলোতে যেহেতু আমাদের দুর্বলতা রয়ে গেছে, কারেন্ট ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারছে না, ব্যর্থ হচ্ছে বা ভয় পাচ্ছে। নতুন কোনো ইনভেস্টমেন্ট আসছে না, কারণ একটা স্টেবল সরকার মানে নির্বাচিত স্টেবল সরকার ছাড়া তারা স্টেবিলিটি দেখছে না। বিদেশি কোনো ইনভেস্টমেন্ট আসছে না, এগেন নির্বাচিত স্টেবল সরকার ছাড়া কোনো ইনভেস্টমেন্ট আসবে না। একই সাথে ফরেন পলিসির দিকে যদি তাকাই, ইনভেস্টমেন্টের বাইরেও যেখানে একটা ক্লাইমেট তৈরি হতে পারে মাল্টিপল আরও জিনিসপত্র হবার, সেই ফরেন পলিসিগুলোতেও প্রত্যেকটা দেশ যারা আমাদের সাথে শক্তভাবে কাজ করে বা শক্তিশালী দেশ, তারা সবাই পরিষ্কার করেছে নির্বাচিত সরকারের বাইরে নতুন আর কোনো বড় দাগে আলোচনা হবে না। সো যত গুরুত্বপূর্ণ জিনিসে আপনি তাকাবেন সব কিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার নিয়ে আসা দরকার। কিন্তু এইগুলোর থেকেও আরও বেশি গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি, যার জন্য আমরা 1.5 দশক ধরে লড়াই করেছি, সেটা হলো জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। এবং জনগণের প্রথম অধিকার, একমাত্র অধিকার যেটার মাধ্যমে তারা তাদের আওয়াজ ব্যক্ত করতে পারে, তারা জানাতে পারে তারা কি চায়, সেটা হলো তাদের নির্বাচনের অধিকার। সেই কারণে বিশ্বাস করি নির্বাচন যত শীঘ্রই সম্ভব দেওয়াটা প্রয়োজন। জি ধন্যবাদ। নুসরাত তাবাসসুম, রাজনৈতিক দল যেটি আসছে একই সাথে অনেকগুলো কাজ করতে হচ্ছে। অবশ্য আপনি কথা বলছেন না, কথাগুলো আমাকে বলে দিতে হচ্ছে, তাহলে ইয়েস নো হবে। মানে নির্বাচনে তো অবশ্যই অংশগ্রহণ করার জন্য রাজনৈতিক দল, তাই না? পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, নির্বাচনের প্রস্তুতি কেমন আপনাদের? দেখুন, রাজনৈতিক দল আসেই নির্বাচনের জন্য। জি,
কারণ না হলে রাজনৈতিক সংগঠন বলা হতো সেটাকে, দল এবং সংগঠনের এখানটাতেই তফাৎ। অবশ্যই আমি মনে করি রাজনৈতিক দল ছাত্ররা যখন ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনের প্রস্তুতি এখান থেকেই শুরু। আপনি নির্বাচন করবেন? হ্যাঁ, আশা করি করতে পারবো। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে, কোথা থেকে করবে? আজব, নির্বাচন করবেন জিজ্ঞেস করলেন, তারপর কোথা থেকে করবেন? আপনি জনগণের রিপ্রেজেন্টেটিভ হবেন কোন জায়গাটা থেকে, এটা জিজ্ঞেস করবেন না? জি, আমি সেটাই বলছি। আমি কুষ্টিয়া জেলার মেয়ে, কুষ্টিয়া দৌলতপুর উপজেলা, কুষ্টিয়া 1 আসন। দেখা যাক করতে পারি কিনা, আশা রাখি করতে পারবো। বাকিটা তো জনগণের উপর। জনগণ যদি না চায়, জোর করে তো তাদের কাঁধে চেপে বসতে পারবো না, পূর্ববর্তী স্বৈরাচারের মতো। সম্মানিত দর্শক, থাকুন আমাদের সাথে। আমরা আছি চ্যানেল আই এর অনলাইন প্ল্যাটফর্মে। আপনার কুষ্টিয়া 1 জাতীয় সংসদ আসন, এই আসনে নির্বাচনের প্রস্তুতি হিসাবে আপনি এখনো পর্যন্ত কিছু করেছেন? কিছু করছি কিনা তার থেকে বড় কথা কি করি নাই সেটা জিজ্ঞেস করেন। আচ্ছা, কি করেননি? আমরা কিন্তু চাঁদাবাজি অনলাইনে আছি। অনলাইনে আছি মানে? আমাদের শো চলছে, শেষ করিনি এখনো। এটা আগে বলবেন না, এটা একটু ক্লিয়ার করে জানাচ্ছি। ঠিক আছে, ওইটাই আমি আমার এলাকাতে আমি কি করেছি দেখুন, সত্যি কথা বলতে আমি আমার গ্রামে আমার জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছি। আমি কয়েক বছর হলো ঢাকায়, এবং আমি ঢাকাতে আসার পর থেকেও আমি যখনই সময় পাই বেশিরভাগ সময়টা আমি আমার গ্রামে কাটাই। আমার এলাকার মানুষজনের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তারা আমাকে জন্ম নিতে দেখেছে, তারা আমাকে বড় হতে দেখছে তাদের চোখের সামনে। আমি তাদের সবার কাছেই ঘরের মেয়ের মতো। তো ওই যা হয় আর কি, ঘরের মেয়ের কাছে মানুষ অভিযোগ অনুতাপ নিয়ে আসে না, তারা ঘরের মেয়ের কাছে গল্প করতে আসে যে এটা হচ্ছে এলাকাতে, এটা সমস্যা, তোরা তো ঢাকায় থাকিস। এটা শুধু এখন না, এটা আগেও, যে কারোর ছেলের অসুস্থ, ঢাকায় ভালো ডাক্তার কোথায় পাওয়া যায় রে একটু বলতো। এলাকার মানুষজন কিন্তু আমার কাছে আসতো বরাবরই। সেখান থেকে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি এলাকার মানুষজনের কাছে এরকমই থাকতে চাই, আমি তাদের ঘরের মেয়েই থাকতে চাই। আমার এলাকাতে অন্য দলীয় মানুষজন যারা আছেন তারাও এত বছর রাজনীতি করছেন, সেখানে তাদের রাজনীতি আমি দেখেছি, এবং আমি অন্তঃস্থল থেকে বলতে চাই আমি তাদের মতো হতে চাই না। আচ্ছা, আপনি পৃথক নুসরাত তাবাসসুম হতে চান? আমি কখনোই চাই না যে আমার এলাকাতে আমার নাম করে চাঁদাবাজি হবে। আমার এলাকাতে আবার এমনও হতে চায় না যে পাওয়ার পলিটিক্সের দৌড়ে নেই তাদের মতো ক্যাডার বাহিনী, গুন্ডা বাহিনী রাখছি না বলে আমি রাজনীতি থেকে ছিটকে যাব, এরকমও কোনো ভয় বা আশঙ্কা আমার মনের মধ্যে নেই। কারণ আপনার সামনে যদি একটা চাঁদাবাজ আর একজন চাঁদাবাজ না, এমন দুজন মানুষের অপশন থাকে, আমি বিশ্বাস করি প্রত্যেকটা সেন্সিবল মানুষ যে চাঁদাবাজ না এমন কাউকে বেছে নেবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ববি আজাদ, যেহেতু একদম ব্যক্তিগত নির্বাচনী বিষয়ে আমরা চলে এসেছি, আপনার কাছেও একই জিজ্ঞাসা। জি জি জি, আপনি নির্বাচন করছেন কোন আসন থেকে? ঢাকা 17। এটা অনেক আগে থেকেই পরিষ্কার। আমরা আগে তো নির্বাচন কবে হবে, কিভাবে হবে সেটা নিয়ে আমাদের আসলে দুশ্চিন্তা কিছু দূর যে নেই তা না। একটু আগে আপনার সাথে যেটা বলছিলাম যে সামনের নির্বাচনটা সুন্দরভাবে একটা নির্বাচন হওয়া প্রয়োজন। জনগণ অনেক বছর তাদের ভোট দেবার অধিকার থেকে ডিপ্রাইভড। তরুণ জেনারেশন স্পেশালি ইভেন মানে যাদের মিড 30s বা 40ও পৌঁছে গেছে, তারাও আসলে অনেকেই কখনো ভোট দেবার সুযোগ পায়নি, কারণ গত 16 বছর তো আসলে কোনো ধরনের কোনো ভোট দেবার সুযোগই ছিল না। তো এই জায়গাগুলো থেকে চেঞ্জ করে আমাদের নতুন জায়গায় নতুন পথ চলা শুরু করতে হবে। এবং এখন একটা জিনিস, একটা সুন্দর একটা বাস্তবতা তৈরি হয়েছে যে এত বছর ভোট না হওয়ার জন্য, এগেন সুন্দর বাস্তবতা না, বাট কারেন্টলি এত বছর কোনো নির্বাচন না হবার জন্য আমরা আসলে পরিষ্কারভাবে জানি না এখন আসলে কার কত ভোট আছে। নতুন একটা দল আসছে, তাদের কিছু ভোট থাকতে পারে, আমাদের কিছু থাকতে পারে, পুরনো যারা সবচেয়ে নাম করা বড় বড় দল ছিল তাদের নিশ্চয়ই অনেক ভোট আছে, কিন্তু অনেক মানে কত, এই জিনিসটা কিন্তু এখন আর পরিষ্কার না। একই সাথে একটা দলের রাজনীতি করার বা নির্বাচনে আসার সব ধরনের মোরাল অধিকার তো চলেই গেছে। আমরা চেষ্টা করছি যেন লিগ্যাল অধিকারও চলে যায়। আমরা আশাবাদী সেখানে আমরা কিছু সফলতা পাবো যদি সত্যিকারের লিগ্যাল মেরিটগুলো দেখা হয়।
তাহলে আমরা সেখানেও সফলতা পাবো। সো ওই দলেরও কিন্তু একটা বড় অঙ্কে আপনার ভোটার সাপোর্ট একসময় ছিল। এগেন লাস্ট আপনি যদি 20 বছর আগে চলে যান, যখন লাস্ট নির্বাচন হয়েছে, তখন হয়তো আপনি দেখবেন একটা বড় অঙ্কে ভোটার সাপোর্ট ছিল। সো ওই সাপোর্টগুলো কোথায় গেছে, কোথায় যাবে, কিভাবে যাবে, এগুলো অনেক হিসাব নিকাশের ব্যাপার আছে। সো সামনের নির্বাচনটা এগেন আমি আশা করছি শীঘ্রই হবে, বাট যখনই হবে সামনের নির্বাচনটা কিন্তু নির্বাচনী স্ট্যাটিস্টিক্স হিসাবে বা কোন দল কত পাচ্ছে হিসেবে খুবই ইন্টারেস্টিং একটা নির্বাচন হবে। এবং এইটা এখনও কিন্তু আপ ফর গ্র্যাবস, মানে জনগণ কাকে ভোট দেবেন এটা কিন্তু এখনও আপ ফর গ্র্যাবস। নতুন একটা তরুণ সমাজ আছে, জেনারেশন জি বলেন বা জেন জি বলেন, যেটাই বলেন, যারা কিন্তু ভিন্ন জিনিসে বিশ্বাসী। তারা সব কিছু ভিন্ন আঙ্গিকে তারা যাচাই বাছাই করেন এবং তাদের মতামত ভিন্নভাবে তৈরি হয় তাদের আগের জেনারেশনগুলোর। সো তারা হয়তো ট্রেডিশনাল তাদের ফ্যামিলি যে পার্টিগুলো পছন্দ করেছে সেই পার্টিগুলো পছন্দ নাও করতে পারে। আর এগেন ট্রেডিশনালি তার ফ্যামিলিগুলো যে পার্টিগুলো পছন্দ করেছে তার মধ্যে বড় একটা পার্টি কিন্তু এখন মিসিং। সো নতুন তারা কিভাবে চিন্তা করবে, কিভাবে দেবে, এটা খুবই ইন্টারেস্টিং ডেভেলপমেন্টস হবে। এবং আমি আসলে একই দিকে যেমন একজন রাজনীতিবিদ হিসেবে তাকিয়ে আছি এখানে আমরা কত ভালো করতে পারি, আবার একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে তাকিয়ে আছে আসলে এই নতুন ডেভেলপমেন্টটা কীভাবে গড়ে উঠবে, এটার র্যামিফিকেশনস কী হবে। সাধারণ মানুষও সেদিকেই তাকিয়ে থাকবে। ববি হাজ্জাজ, আপনাকে ধন্যবাদ। নুসরাত তাবাসসুম, অনেক ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অনেক কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা।